প্রিয় ছাত্রছাত্রী, আরো একবার তোমাদের সঙ্গে আজকে ক্লাস করব। আজকে তোমাদের সঙ্গে আমার 14th ক্লাস, আর সহজ স্টাডিতে তোমাদেরকে স্বাগত। বাংলা ক্লাস তোমরা করছো, তোমাদের কমেন্টস গুলো খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, চলো আজকে আমরা বর্ণ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলেছিলাম যে বর্ণ নিয়ে আলোচনা করব এবং তোমরা জানিয়েছিলে এই ক্লাসটা দিতে। ওকে, দেখো ধ্বনি আর বর্ণ, ধ্বনি আর বর্ণ এই বিষয়গুলো অনেকটাই জটিল, ঠিক আছে? তবু আমি যতটা পারছি এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধ্বনি হচ্ছে আমাদের মুখ থেকে আমরা যে একবারের প্রয়াসে, স্বল্পতম প্রয়াসে যে ক্ষুদ্রতম আওয়াজটা বেরোয়, অর্থাৎ একবারের প্রয়াসে আমাদের মুখ থেকে যে শব্দ নির্গত হচ্ছে তাকে আমরা বলছি ধ্বনি, ঠিক আছে? এবার যখন আমরা যে কথাটা বলছি সেটা কিন্তু ধ্বনি, আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে শব্দটা নির্গত হচ্ছে। কিন্তু আমরা যখন সেই শব্দটা লিখছি, ধরো অ, আমি বলছি মুখে অ, তাহলে এটা হলো ধ্বনি। আর আমি বলছি দেখো এটা হলো অ, এটাকে অ বলা হয়, তাহলে এটা হলো ধ্বনির লিখিত রূপ। এই যে আমি মুখে বলেছিলাম ধ্বনি অ, ধ্বনিটাকে কিরকম দেখতে, না অ, এইভাবে লিখতে হয় ধ্বনিটা। এই যে লিখিত রূপটা তোমরা পেলে, মূলত সেটাকে আমরা কি বলছি, সেটাকেই আমরা বলছি বর্ণ। তাহলে এক কথায় ধ্বনি আর বর্ণের মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ধ্বনি হচ্ছে কানে শুনতে পাওয়া যায়, ধ্বনি বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হয়, একথা যেমন ঠিক। ধ্বনি হচ্ছে কানে শুনতে পাওয়া যায় কিন্তু তাকে দেখা যায় না। আর বর্ণ, যেটাকে আমরা কিন্তু দেখতে পাই। ধ্বনির তাহলে লিখিত রূপ হচ্ছে বর্ণ। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে কোনটা ধ্বনি আর কোনটা বর্ণ। তাহলে আমি যখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বলছি মুখে অ, আ, তাহলে এটা হচ্ছে ধ্বনি। কিন্তু যখন আমি বলছি দেখো এইটা অ হয়, এইটা আ হয়, তাহলে তখন তোমরা সেটা জানছো যে সেটাকে কিন্তু বর্ণ বলে। নেক্সট, এবার হলো অক্ষর। অক্ষরটা কি, না বাকযন্ত্রের স্বল্পতম চেষ্টায় একবারে উচ্চারিত ধ্বনিকে বলা হয় অক্ষর। যেমন যদু, এখানে জো দু, যেমন দেখো দুটো অক্ষর আছে, যেমন কাকা, কা কা, এখানে কিন্তু দুটো অক্ষর আছে, ঠিক আছে? কিন্তু ধরো আমি বলছি আকাশ, তাহলে এখানে একবারের প্রয়াসে আমরা উচ্চারণ করছি আ, তাহলে এখানে আ হলো। আর কাশ, কাশ স, এটা কিন্তু আমরা বলছি না, ঠিক আছে? কাশ, তাহলে এই বিষয়টাকে কিন্তু, এটাকে সিলেবল বা অক্ষর বলা হচ্ছে। যদিও বাংলাতে অক্ষর মানে আলাদা আলাদা করে বোঝানো হয়, আর দল মানে যেটা এই যে বললাম যে কাশ একসঙ্গে উচ্চারণ করছি, আলাদা করছি না, সেটা বলা হয়। এগুলো আমরা ধীরে ধীরে পড়বো, আমাদের দল খুব একটা লাগে না। আকাশ, ঠিক আছে, এগুলো অক্ষর বলে। তাহলে ধ্বনি আর বর্ণ আর অক্ষর আশা করি বোঝাতে পেরেছি। অক্ষরকে ইংরেজিতে সিলেবল বলে, এটা ঠিক, কিন্তু বাংলায় ইংরেজিতে দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, অনেক কিছুরই তফাৎ রয়েছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এই যে অক্ষরগুলো আমরা দেখছি, এগুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে যেটাকে আমরা বলি স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। অ থেকে ঔ পর্যন্ত হলো স্বরধ্বনি, আর ক থেকে একেবারে চন্দ্রবিন্দু চাঁদ যেটাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি, তাই তো? এগুলোকে স্বরান্ত বলা হয়, আবার ব্যঞ্জনান্ত বলা হয়। এই যে অক্ষর আছে, অক্ষরকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলছি স্বরান্ত অক্ষর, যেটা আমরা পড়লাম সেটাকে আমরা বলি, একটা হলো স্বরান্ত, ঠিক আছে, যেটা বললাম অ থেকে ঔ, আর একটা হলো ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত, আচ্ছা যাকে, এবার দেখো মৌলিক স্বর কাকে বলে। আমাদের বিষয়বস্তু মৌলিক স্বর। মৌলিক স্বর যে স্বরধ্বনিকে অ থেকে ঔ পর্যন্ত স্বরধ্বনি, এটা আমরা অলরেডি জেনে গেছি।
অ থেকে ঔ, এটাকে আমরা বলছি এই যে স্বরধ্বনি, ঠিক আছে। তো এই স্বরধ্বনিটা কি হচ্ছে, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, যে সমস্ত স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা বলি মৌলিক স্বর। যেমন মোট 7টি মৌলিক স্বর আছে। যেমন এখন আমরা রি আর লি উচ্চারণ করি না, একমাত্র ঋষিতে আমরা রিটা উচ্চারণ করলেও বা স্পেলিং বানান লেখার ক্ষেত্রে লিখলেও লি তো আমরা একেবারেই উচ্চারণ করি না, তাই লিকে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে বাংলায় স্বরবর্ণের সংখ্যা আগে বলা হয়েছিল 12টি, এখন বলা হয় যে স্বরবর্ণ যেগুলো রয়েছে, স্বরধ্বনি বা স্বরবর্ণ, ঠিক আছে, ধ্বনি আর তাকে লিখতে গেলে বর্ণ হয়, ওকে। তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণ এখন কটা? 11টি। স্বরবর্ণ হচ্ছে এখন 11টি। কোন দুটো বাদ আছে? একটা রি আর একটা হলো লি, এই দুটো বাদ আছে। কেমন? তাহলে 7টি মৌলিক স্বরধ্বনি দেখো, এই অ থেকে আছে এ পর্যন্ত। এই এর ব্যবহারটা কিন্তু এখন হয় না, কিন্তু এর ব্যবহার কোথায় হয়? যখন আমরা বর্ণ বিশ্লেষণ করি, ধরো আমরা লিখছি ব্যাকরণ, বর্ণ বিশ্লেষণ করছি, তো আগে আমরা কি করতাম? ব, তারপর জ, এইভাবে করতাম, কিন্তু এখন আর সেটা করি না, একেবারে ব আর তারপর অয় জফলা আকার বসিয়ে দিই, এই জফলা আকারটাকে এই হিসেবে আমরা দেখি, ঠিক আছে। তাহলে এই যে আকার হিসেবে দেখছি, এটাই হচ্ছে তোমার এই একটা মাত্র ক্ষেত্রে অয় জফলা আকার ব্যবহার করা হয়, বাদ বাকি আর অন্য কোনো জায়গায় ব্যবহার করা হয় না। কিন্তু অ, আ, হর্ষই, হর্ষৌ, এ, ও, এগুলো তো আমরা ব্যবহার করি। তাহলে আশা করি বুঝাতে পারছি যে মৌলিক স্বর হচ্ছে 7টি, ঠিক আছে। মৌলিক স্বর, তোমাদের যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে, এই চ্যাপ্টার গুলো নিয়ে অনেক কনফিউশন থাকে আমাদের মধ্যে, তো তোমরা ডেফিনেটলি যদি জানাও আমি আবার ফার্দার আলোচনা করে দেব। তাহলে মৌলিক স্বর হচ্ছে 7টি, যে 7টি ওপরে আছে দেখালাম। আর স্বরধ্বনি বা মৌলিক স্বরবর্ণ এই মুহূর্তে 11টি, আগে 12টি ছিল, এখন আগে প্রথমে লিটাকে বাদ দিয়ে দিয়েছিল, এখন রি কেও বাদ দিয়ে দিয়েছে। তাহলে এই হলো মৌলিক স্বর। নেক্সট, এবার হচ্ছে যৌগিক স্বর। আচ্ছা যৌগিক স্বর কেন? দেখো আমি তোমাদের বলেছি যে অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরধ্বনি, ঠিক আছে, তাহলে এটা হলো যৌগিক স্বরধ্বনি। এবার আমরা যখন আগে মৌলিক স্বরধ্বনি আলোচনা করলাম, আমি বলেছি যে স্বরগুলোকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয়, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা তখন কিন্তু ওই আর ও, এই দুটোর কথা আমরা পড়িনি। কেন পড়িনি? না, এই ওই হচ্ছে ও প্লাস রস্বই, এই দুটো স্বরধ্বনিকে মিলিয়ে হয়েছে ওই, আর ও প্লাস হচ্ছে ও প্লাস হচ্ছে হর্ষৌ, এই দুটো মিলিয়ে হচ্ছে ঔ। তাহলে দুটো স্বরধ্বনি যখন একটি স্বরধ্বনিতে পরিণত হয় তাকে আমরা বলি যৌগিক স্বরধ্বনি। যখন দুটো স্বরধ্বনি অথবা স্বরবর্ণ, স্বর তোমরা জানো যে ধ্বনি আর বর্ণের মধ্যে একটাই তফাৎ, যে ধ্বনিকে আমরা শুধুমাত্র উচ্চারণ করি আর ধ্বনির লিখিত রূপ লিখে যখন বোঝাচ্ছি সেটা হলো বর্ণ, ওকে। তাহলে এই যে ও প্লাস হর্ষই ওই, আর ও প্লাস রস্যও হচ্ছে ও, ওকে। নেক্সট, আচ্ছা তোমাদের ম্যাথসের অনলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা কাইন্ডলি প্লিজ ম্যাথস নিয়ে যারা তোমরা যাদের উইক মনে হচ্ছে বা মনে হচ্ছে যে আরো প্র্যাকটিস করলে ভালো হয়, মাত্র 3 মান্থসের কোর্স, একেবারে বেসিক লেভেল থেকে, অনলি 699, জসিম স্যারের সঙ্গে আজই কন্ট্যাক্ট করো 8348817027। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তাই দেরি করো না, এখনই যোগাযোগ করো। নেক্সট, প্লুতস্বর। আচ্ছা প্লুতস্বর ব্যাপারটা কি? প্লুতস্বর ব্যাপারটা হচ্ছে আমরা যখন গান গাই বা আবৃত্তি করি, আমরা একটা স্বরকে অনেকটা টেনে টেনে উচ্চারণ করি। ধরো এত কিছু করতেই হবে না, তুমি ধরো দূর থেকে কাউকে ডাকছো, যদু হে, এই যে হেটাকে যখন ভাঙছো তখন কি হচ্ছে? এ এ এ, ঠিক আছে।
এই যে তিনটে এ এ এ উচ্চারণ করছো, হেটাকে ভেঙে এ এ এ, তাহলে এই এই যে স্বরটাকে যাকে টেনে উচ্চারিত করা হয় তাকে আমরা বলি প্লুত স্বর। নেক্সট, স্পর্শ বর্ণ। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, এগুলো কিন্তু সবগুলোই ছিল স্বরবর্ণের শ্রেণীবিভাগ বা স্বরবর্ণের উদাহরণ, যার মধ্যে আমরা মৌলিক স্বর পড়েছি, যৌগিক স্বর পড়েছি। আচ্ছা, এক্ষেত্রে আমি আরো একটা কথা বলবো স্পর্শ বর্ণ পড়াতে গিয়ে, যেটা বলবো সেটা হচ্ছে যৌগিক স্বর পড়ার পরে বলবো এই স্বরবর্ণকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, জানো তো? সেটা হলো হ্রস্ব আর একটা হলো দীর্ঘস্বর। সাধারণত এটা আমি পড়ি না, কিন্তু আমরা পড়াই না বা আমরা অনেক সময় পড়ি না, কিন্তু এখনকার প্রশ্ন যেভাবে হচ্ছে তোমাদের জেনে রাখাটা ভালো। হ্রস্ব স্বর হচ্ছে উচ্চারণে কম সময় লাগে। হ্রস্ব স্বর মানে উচ্চারণে কম সময় লাগে। অর্থাৎ কি, যেমন ধরো অ, যেমন ধরো হ্রস্বই, হস্যৌ, এগুলো উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে। আবার আ দীর্ঘ সময় লাগে, সেগুলো দীর্ঘস্বর, দীর্ঘ সময় লাগে। কিভাবে লাগে? আ দীর্ঘই, দীর্ঘৌ, দেখো সব দীর্ঘ, ঠিক আছে? তাহলে অ, হস্যই, হস্যৌ, তাহলে এগুলো হলো হ্রস্ব স্বর। আর আ দীর্ঘই, দীর্ঘৌ, এগুলো হলো দীর্ঘস্বর। বা এ, ওই, ও, ঔ, এগুলো সব আমরা টেনে টেনে উচ্চারিত করি বা অনেকটা সময় লাগে, তাই এগুলোকে আমরা বলছি দীর্ঘস্বর। কেমন? নেক্সট, এইবার আমরা এতক্ষণ ধরে তো স্বরবর্ণ অনেক পড়লাম, এবার আমরা একটু ব্যঞ্জন বর্ণতে আসি। তো ব্যঞ্জন বর্ণ মানে জানো যে বর্ণগুলো একা একা উচ্চারিত হতে পারে না। স্বরবর্ণ কি হচ্ছে? একা একা উচ্চারিত হয়, যাকে মূলত বিশ্লেষণ করা যায় না, যাকে বিশ্লেষণ করতে পারি না। স্বরবর্ণ মানে যাকে বিশ্লেষণ করি না বা করা যায় না, অথবা একা যারা উচ্চারিত হয়। আর যে সমস্ত বর্ণগুলো একা উচ্চারিত হয়, ঠিক আছে, আর যে সমস্ত বর্ণগুলো হচ্ছে এই যে একা উচ্চারিত হচ্ছে, আর যে সমস্ত বর্ণগুলো একা উচ্চারিত হতে পারে না, যারা একা উচ্চারিত হয় না, তাদেরকে আমরা কি বলি? যারা একা উচ্চারিত হয় না সেগুলোই হলো ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটা খেয়াল রাখবে। আর এটা হলো স্বরবর্ণ। তো এইবার যে ভাগগুলো আমরা এতক্ষণ পড়ে এসেছিলাম, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সেগুলো ছিল স্বরবর্ণের শ্রেণী বিভাগ। এবারে আমরা পড়বো যৌগিক, সরি, ব্যঞ্জন বর্ণ কোনগুলো এবং ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ। তো ফার্স্ট আমরা পড়বো স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই যে 25টা বর্ণ, এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। এবার আমার কথা হলো, কেন স্পর্শ বর্ণ বলা হয়? এগুলো এমন কি ছুঁয়ে উচ্চারিত হয় যেগুলো যাতে করে একে স্পর্শ বর্ণ বলা যেতে পারে? এইটাই জানার। আমরা যখন উচ্চারণ করি তখন কি হয়, আমাদের জিভের ভিতরে, মানে আমাদের মুখের ভিতরে, এক কথায় জিহ্বার কাছে কি হচ্ছে, তার জিভের সামনের দিক, মাঝখানটা এবং পিছন দিকটা, ঠিক আছে, বিভিন্ন অংশ আছে। সেই অংশগুলোকে আমরা বলছি, যেমন হচ্ছে কণ্ঠ, যেমন হচ্ছে তালু, যেমন হচ্ছে মূর্ধা, যেমন হচ্ছে দন্ত, আর যেমন হচ্ছে ওষ্ঠ। এই ভাগগুলোকে, এগুলোকে স্পর্শ করে উচ্চারিত হয়। কণ্ঠ মানে কি? আমাদের জিভের সামনের অংশটাকে বলা হয়, আমাদের জিভের সামনের অংশটাকে বলা হচ্ছে কণ্ঠ। ওকে, মধ্যিখানটা যেটাকে আমরা বলি তালু, জিভটাকে সামনে এনে উচ্চারণ করছি। মূর্ধা হচ্ছে মাঝের ভাগটা, যেটা টাগরা, দেখবে আমাদের টাগরাটাকে স্পর্শ করছে, মানে উল্টে গিয়ে যেটা উচ্চারিত হচ্ছে, মূর্ধন্য, ঠিক আছে, দেখবে জিভটা উল্টে যায়, এটা মূর্ধন্য। দন্ত মানে দাঁত, এটা জানো। ওষ্ঠ আমাদের ঠোঁটের নিচের অংশটাকে, যেটাকে আমরা ঠোঁট বা থুতনির জায়গাটা বলি, সেটাকে স্পর্শ করে উচ্চারিত হয়, ঠিক আছে? তো এই যে উচ্চারিত হচ্ছে, আমরা এখনো এই অর্থগুলো অনেকেই জানি না, সেই জন্য বলে দেওয়া। তো এগুলোকে যখন স্পর্শ করে উচ্চারিত হয়, এই ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ, তবে ক থেকে ম সবাই কিন্তু এই 5টা জায়গাকেই
টাচ করে উচ্চারিত হয় এমনটা নয়, কেউ কণ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হয়, কেউ হয়তো মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয়, তো এইভাবে উচ্চারিত হয়, এটাকে আমরা বলি স্পর্শ বর্ণ। আচ্ছা, নাসিক্য ব্যঞ্জনটা কি? নাসিক্য বর্ণ হচ্ছে আমরা যখন নাকে সুরে কথা বলি যে বর্ণগুলো উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তেন্ন, ম। একটা কথা বলি, এই যে আমি ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত দিচ্ছি, এটা কিন্তু বসবে অলওয়েজ। ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত বসে যখন এইভাবে উদাহরণ দেবে, আর যখন স্বরবর্ণটা বসাবে সেটা কিন্তু, যেহেতু স্বরবর্ণকে বিশ্লেষণ করা যায় না বা স্বরবর্ণ নিজেই একা উচ্চারিত হতে পারে সমস্ত স্বরবর্ণ, তাই তার নিচে কোনো হসন্ত দেবে না, এটাকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে যে বর্ণগুলি উচ্চারণের সময় মুখের ভিতরের বায়ু থেকে না বেরিয়ে আমাদের নাসিক, আমাদের নাক থেকে বেরোয়, সেটাকে আমরা বলছি নাসিক্য বর্ণ। কেমন? নেক্সট চলো, উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ কি? যেখানে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ুর প্রাধান্য থাকে, যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ুর প্রাধান্য থাকে, যেমন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, হ, এইগুলো, এই সবের নিচে তোমরা কিন্তু হসন্ত দেবে, ঠিক আছে? ব্যঞ্জন বর্ণ এগুলো, যেগুলো উচ্চারণ করতে গেলে শ্বাস, অর্থাৎ দেখো তালবস্য, স, একটা জোরে শ্বাস নিতে হচ্ছে, শ্বাসবায়ুর আধিক্য থাকে। অন্তস্থ বর্ণ হলো এই যে উষ্ম বর্ণ আর স্পর্শ বর্ণ। এই উষ্ম বর্ণ এবং স্পর্শ বর্ণের মাঝে যে বর্ণগুলো অবস্থান করে তাকে অন্তস্থ বর্ণ বলে, যেমন অন্তস্থ জ, র, ল, ব। তাহলে যে বর্ণগুলো মূলত স্পর্শ এবং উষ্ম বর্ণের মধ্যে অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে অন্তস্থ বর্ণ, যেমন জ, র, ল, ব। এগুলো হলো, দেখবে যে বোঝালাম, স্পর্শ বর্ণ এবং অন্তস্থ বর্ণের মাঝে অবস্থান করে। নেক্সট, আচ্ছা, অল্প প্রাণ বর্ণ আর মহাপ্রাণ বর্ণ বলেছে। এটা বোঝার আগে একটা জিনিস আমরা বুঝবো, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ, তাই তো? তো ব্যঞ্জন বর্ণের যখন শ্রেণী বিভাগ, তখন কি হচ্ছে, ব্যঞ্জন বর্ণকে আমরা যদি একটু লিখি, ক, খ, গ, ঘ, উং, এই তো। তাহলে দেখো এখানে একটা কথা বলি, বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, দ্বিতীয় হচ্ছে খ, 3 নম্বর হচ্ছে গ, 4 নম্বর হচ্ছে ঘ, আর 5 নম্বর হচ্ছে উং। বর্গের তৃতীয়, পঞ্চম এবং প্রথম বর্ণ হলো অল্প প্রাণ বর্ণ। তার কারণ কি? মূলত অল্প প্রাণ বর্ণ হচ্ছে যেটা, যে বর্ণ উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু কম লাগে। তাহলে আগে শুনে নাও, যে বর্ণ উচ্চারণ করতে শ্বাসবায়ু কম লাগবে। এবার আমার কথা হলো, বর্গের পঞ্চম বর্ণটা দিয়েছে কেন? এটা তো নাসিক্য বর্ণ, ক, খ, গ, ঘ, উঙ। উঙ তো নাসিক্য বর্ণ, এটা তো অল্প প্রাণ বর্ণ নয়। এক্স্যাক্টলি, অল্প প্রাণ বর্ণ নয়, কিন্তু উঙটা উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুটা কম লাগে বলে সেই কারণে দিয়েছে, কিন্তু মেনলি এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। উঙ, ইঙ, বর্গের যত পঞ্চম বর্ণ রয়েছে, মূর্ধন্য, দন্তেন্ন, ম, এইগুলো। ওকে, তাই এটা নিয়ে কনফিউজড হয়েও না। তাহলে বর্গের প্রথম এবং তৃতীয়, অর্থাৎ ক এবং গ, এই দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুর কম লাগে, তাই জন্য এটাকে অল্প প্রাণ বর্ণ বলে। আর বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, এই দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে, এটাকে আমরা বলি মহাপ্রাণ বর্ণ, কারণ এটা শ্বাসবায়ু বেশি লাগে। বর্গের দ্বিতীয় আর চতুর্থ কোনটা? তাহলে খ আর ঘ। যেমন এদিকে হচ্ছে ছ আর হচ্ছে ঝ। যত দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ রয়েছে সবগুলোকে মহাপ্রাণ বর্ণ বলে। এবার এই অল্প প্রাণের সঙ্গে দুটো জিনিস পড়বে, একটা হলো ডয় শূন্য র। ডয় শূন্য র কিন্তু অল্প প্রাণ বর্ণ, এটা খেয়াল রেখো, পরীক্ষায় আজকাল এটাই দেয়। আর ঢয় শূন্য র হচ্ছে
ঢয় শূন্য র হচ্ছে মহাপ্রাণ বর্ণ, তাহলে ডয় শূন্য র হলো অল্প প্রাণ বর্ণ, আর ঢয় শূন্য র হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে, এছাড়া উন্তস্ত জ, র, ল, ব এগুলোও হচ্ছে অল্প প্রাণ বর্ণ। উন্তস্ত জ, র, ল, ব এটাও কিন্তু অল্প প্রাণ বর্ণ। আর তালবস্য, দন্তেশ্ব, মূর্ধন্যস্ব, হ এগুলো কিন্তু অলওয়েজ মহাপ্রাণ বর্ণ। তার কারণ হলো এগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর দরকার হয়। চলো নেক্সট, অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণ। বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। কারণ কি? এটা হলো কম গাম্ভীর্য আছে, কম গাম্ভীর্যপূর্ণ, তাই জন্য ক, খ, চ, ছ, তারপর হচ্ছে ট, ঠ এগুলো সব কম গাম্ভীর্যপূর্ণ, গাম্ভীর্য কম লাগে। আবার দেখো ঘোষ বর্ণ বর্গের তৃতীয় আর চতুর্থ, যেমন গ, ঘ দেখো কতটা জোর দিয়ে উচ্চারণ করতে হচ্ছে। নিজেরা উচ্চারণ করবে যখন পড়বে। বর্গের জ, ঝ, তারপরে হচ্ছে ড, ঢ, দ, ধ এই প্রত্যেকটাকে আমরা জোর দিয়ে উচ্চারণ করছি। এই ঘোষ শব্দের অর্থই হচ্ছে নাদ, গাম্ভীর্য। গাম্ভীর্য আছে বলেই কিন্তু এটা ঘোষ বর্ণ হয়েছে। আর অঘোষ বর্ণ বর্গের প্রথম আর দ্বিতীয়, যেটাতে কোনো গাম্ভীর্য নেই, গাম্ভীর্যহীন, কম গাম্ভীর্যপূর্ণ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে অঘোষের মধ্যে কিন্তু অঘোষ বর্ণ যেটাকে আমরা বলছি কম গাম্ভীর্যপূর্ণ, সেখানে কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ এবং তালবস্য এবং দন্তেশ্ব এই দুটো পড়ে। তালবস্য, দন্তেশ্ব এটা পড়ে। আর ঘোষের মধ্যে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এইটা পড়ে। ঠিক আছে, এই বর্ণগুলো পড়ে, এটা খেয়াল রেখো। কারণ তালবস্য, দন্তেশ্ব এটা শ্বাসবায়ুর আধিক্য আছে কিন্তু গাম্ভীর্যপূর্ণ নয়, তাই অঘোষ হয়েছে। আর ঘোষ বর্ণ ডয় শূন্য র, ঢয় শূন্য র এটা তোমরা সকলেই জানো, এগুলো হচ্ছে তোমার বেশি গাম্ভীর্যপূর্ণ। আচ্ছা, তারণজাত বর্ণ, হঠাৎ করে তারণজাত বর্ণটা আবার কি? তারণজাত বর্ণ হচ্ছে এই যে ডয় শূন্য র আর ঢয় শূন্য র উচ্চারণ করতে গেলে কি হয়, জিহ্বা আমাদের মূর্ধাকে তাড়িত করে। মানে ডয় শূন্য র সামনের দিকে এগিয়ে জিভটা উল্টে যায়, দেখবে মূর্ধা হলো সামনে এসে জিভটা উল্টে যাচ্ছে, সেটাকে আমরা বলছি মূর্ধন্য। ঠিক আছে, তো এই জিহ্বা আমাদের জিভের সামনেটা ডয় শূন্য র, দেখো জিভটা একটুখানি ভেঙে যাচ্ছে বা একটু ভাঁজ হচ্ছে, ফোল্ড হচ্ছে, অর্থাৎ উল্টে যাচ্ছে। ডয় শূন্য র আর ঢয় শূন্য র যেটা জিহ্বা মূর্ধাকে তাড়িত করে। তাহলে জিহ্বা মূর্ধাকে তাড়িত করে, অর্থাৎ এটাকে আরেকটু সহজ ভাবে বলে দিই, জিভের সামনের অংশটা অগ্রভাগ বা সামনের অংশ যেটা উল্টে যায়, উল্টে উচ্চারিত করে বর্ণকে, সেটা হলো ডয় শূন্য র আর ঢয় শূন্য র, তাই এটা তারণজাত বর্ণ। নেক্সট, পার্শ্বিক বর্ণ কি? ল। পার্শ্বিক বর্ণটা আবার কি? পার্শ্বিক হচ্ছে আমরা যখন ল উচ্চারণ করি, দেখবে যে আমাদের ল, দেখো যখন জিভটা সামনের দিকে এগিয়ে আসছে, জিভের দুই পাশ থেকে, জিভের উভয় পাশ থেকে বায়ু নির্গত হয়। তাহলে জিভের উভয় পাশ থেকে এই বর্ণ উচ্চারণের সময় বায়ু নির্গত হয়, তাকে আমরা বলছি পার্শ্বিক বর্ণ, তাকে আমরা বলছি পার্শ্বিক বর্ণ। আচ্ছা, নেক্সট হচ্ছে ত
তরল স্বর, তরল স্বর কি আমরা জানি রিয়ালি বাংলা ভাষায় সেভাবে এখন নেই, কিন্তু বাংলা ভাষায় এমন দুটো ব্যঞ্জন বর্ণ আছে যে দুটো রিয়ালি এর মতো উচ্চারিত হয়। এই রিয়ালি তো স্বরবর্ণ, এই দুটো স্বরবর্ণের মতো দুটো ব্যঞ্জন বর্ণ আছে একইভাবে উচ্চারিত হয়, যেটা হচ্ছে র আর ল। তাই জন্য এইগুলোকে তরল স্বর বলা হয়েছে, এই দুটো বর্ণকে তরল স্বর বলা হয়। নেক্সট অযোগ বাহু বর্ণ। এই অযোগ বাহু বর্ণকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হলো আশ্রয় স্থানভাগী বর্ণ। আশ্রয় স্থানভাগী, এই যে বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, এই সমস্ত যে বর্ণগুলো রয়েছে না, উনেশ্বর, বিসর্গ, খণ্ডেত্ব, উনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ, এই চারটি, এগুলো কি হচ্ছে, এই যে খণ্ডেত্ব, বিসর্গ, উনেশ্বর, চন্দ্রবিন্দু, চাঁদ, এই চারটে কি হয়, একা একা উচ্চারিত হতে পারে না, কোনো না কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে পাশে নিয়ে তবে উচ্চারিত হয়, অর্থাৎ কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলোকে অযোগ বাহু বর্ণ বলে বা আশ্রয় স্থানভাগী বর্ণ বলে। কেমন? অযোগ বাহু বর্ণ বা আশ্রয় স্থানভাগী বর্ণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে, মানে কথা যদি দেয় তাহলে এইটা। আচ্ছা, তাহলে এই অবধি হচ্ছে আমাদের আজকে বর্ণ আর ধ্বনির ক্লাস। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে জানিও। আর এর সঙ্গে একটা কথা বলে দেব, যেটা হচ্ছে আমি আগেই বললাম যে দেখো ওই যে কণ্ঠ মূর্ধা এটা আছে, মূলত অ আ ক, এই যে অ আ ক, ক থেকে ক খ গ ঘ ঙ, ক থেকে উঙ হ, এগুলো হলো কণ্ঠবর্ণ। আগেই আমি বলেছি আমাদের বাকযন্ত্র, আমাদের জিভের সামনের ভাগ, সেই অংশটাকে মানে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলি কণ্ঠবর্ণ। আবার হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই এইগুলো আমাদের জিভের মধ্যভাগকে, মধ্যভাগ মানে মাঝের অংশটা, বারবার বলেছি, চ থেকে ইঙ এইটা, আর তালবস্য, ঠিক আছে, এটা কি করছে আমাদের জিভের মধ্যের ভাগটাকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে বলে এটাকে আমরা বলছি কি তালব্য বর্ণ। তালব্য বর্ণ, এটা খেয়াল থাকবে, মানে থাকে যেন যে কোনটা কি বর্ণ, এটা পরীক্ষায় দেয়। এটাকে আমরা বলে থাকি তালব্য, তালু থেকে এসছে, তালু, তালু মানে কি জিভের, জিহ্বার মাঝের অংশটা, মধ্যম, ঠিক আছে। আচ্ছা, ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা তো ট থেকে মূর্ধন্য পর্যন্ত, এটা হচ্ছে তোমার, আর র, আর হচ্ছে পেটকাটা মূর্ধন্য স, এগুলো হচ্ছে সব মূর্ধা থেকে, মানে জিভের সামনের ভাগটা থেকে উচ্চারিত হয়েছে। জিভের সামনের ভাগটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে, তাই তো, এটা হলো জিভার সামনের ভাগ, অগ্রভাগ উল্টে যায়, সেটাকে আমরা বলে থাকি মূর্ধা। কেমন? আর ত থেকে দন্তের ন, ত থেকে দন্তের ন, ত থ থেকে একেবারে দন্তের ন, ত থ দ ধ দন্তের ন, এটা হচ্ছে তোমার এটাকে আমরা বলে থাকি দন্ত, মানে আমাদের দাঁতটাকে টাচ করে উচ্চারিত হয়, দাঁত। আর প ফ ব ভ ম, প ফ ব ভ ম, এটা হলো ওষ্ঠ, ওষ্ঠ। কেমন? অর্থাৎ কি আমাদের ঠোঁটের নিচের অংশটা, থুতনি বা নিচের অংশ। এছাড়াও এটাকে আমি আরেকটা বলি, যেটা হলো এই ওষ্ঠর মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি কি না হস্য আর দীর্ঘ, হস্য দীর্ঘ কিন্তু ওষ্ঠ, ঠিক আছে। আরেকটা বললাম ত থেকে দ ধ দন্তের ন, তো অবশ্যই। এছাড়াও কি কি পড়ে, ল আর দন্তস্য, এটাও কিন্তু দন্তের মধ্যে পড়ে, ঠিক আছে, ল আর দন্তেস্য এটাও দন্তের মধ্যে পড়ে। তাই যেগুলো পড়ালাম প্লিজ ভালো করে পড়ো, খাতায় নোট ডাউন করো, আর ভালো করে বুঝে পড়ো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ক্লাস কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কের একটা কথা বলবো, যেটা হচ্ছে যে গতকাল
যেটা হচ্ছে অকৃতজ্ঞ আর কৃতঘ্ন, ঠিক আছে? এই শব্দটা নিয়ে একটা কনফিউশন আছে, বলেছো। হ্যাঁ, অকৃতজ্ঞ আর কৃতজ্ঞ দুটো একই শব্দ, যে কোনো একটি ব্যবহার করতে পারো, দুটো সমার্থক শব্দ একই, ঠিক আছে, দুটোর অর্থই এক, যে উপকারীর অপকার করে, এক কথায় সেটাকেই আমরা বলে থাকি অকৃতজ্ঞ বা কৃতঘ্ন, এবং দুটোই বিশেষ্য পদ, যে কোনো একটা ব্যবহার করতে পারো উত্তরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা যে প্রশ্ন করেছো এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর একটা কথা হলো কি, বনস্পতি, ইয়েস, বনস্পতি কিন্তু অনেকে কি করো, বন যুক্ত পতি করে দাও, ইটস রং, ঠিক আছে? উত্তর হবে বন যুক্ত পতি, বন যুক্ত পতি হবে বনস্পতি, কারণ এটা হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তার কারণ কি, এটা ব্যঞ্জন সন্ধির নিয়ম মেনে হয় না, এটা কিন্তু বিসর্গ সন্ধি নয়, অনেক জায়গায় আছে এটা বনযুক্ত পতি, ঠিক আছে? এটা ভুল উত্তরটা, এটা খেয়াল করবে, বিসর্গ সন্ধি এটা হবে না, ওকে? বিসর্গ সন্ধি হবে না, খেয়াল রেখো, এটা কিন্তু বনযুক্ত পতি হবে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। অনেক বইয়েই এটা পাবে, বাট ইটস রং। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী টটা কি বর্ণ, এটা তোমাদেরকে বলে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু দন্ত হবে, হ্যাঁ, বিয়েরটা দেখো, দন্ত বর্ণ হবে, কারেকশন করে নিও একটু। আচ্ছা, এটা তোমরা বলবে, তোমরা পড়ে আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা বলবে আর উত্তরটা দেবে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ, তোমরা ভালো থাকো এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আমরা বর্ণ সম্পর্কে আরো বেশি কিছু জানবো, আমাদের এখনো স্বরধ্বনি এই বিষয়গুলো বোঝা বাকি আছে, তো এই চ্যাপ্টারটা যেহেতু করাচ্ছি, ওই ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির বিষয়গুলো আলোচনা করব নেক্সট ক্লাসে, ওকে? তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ, গুড নাইট। আর ভালো লাগলে ক্লাসটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।